যুব সমাজ 12 তারিখে লাল কার্ড দেখাবে। 4 জেলায় সমাবেশে জামায়াতে আমির। শুধু ভোট দিলেই হবে না, ফলাফল ঘোষণা পর্যন্ত কেন্দ্রে অবস্থান করতে হবে বললেন তারেক রহমান। পাল্টাপাল্টি অভিযোগে পঞ্চম দিনে জমজমাট নির্বাচনী প্রচার। বিএনপি জামায়াত জোট ছাড়াও মাঠে ব্যস্ত বিদ্রোহী স্বতন্ত্র সহ অন্য দলের প্রার্থীরা। অবশেষে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সাদ্দামকে 6 মাসের জামিন হাইকোর্টের। স্ত্রী ও 9 মাস বয়সী সন্তান হারানোর পর মানবিক বিবেচনায় এই আদেশ। বরিশালে এলপি গ্যাসের তীব্র সংকট, পাম্পগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না, দুর্ভোগ চরমে। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি লাইবা জান্নাত। যারা পরিবর্তনের বিপক্ষে অবস্থান নিয়েছে, আসছে 12ই ফেব্রুয়ারি যুব সমাজ তাদের লাল কার্ড দেখাবে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। দক্ষিণ পশ্চিমাঞ্চলের 4 জেলায় নির্বাচনী সফরের অংশ হিসেবে বিকেলে চুয়াডাঙ্গায় সমাবেশে এ কথা বলেন তিনি। এর আগে সকালে কুষ্টিয়ায় জনসভায় তিনি হুঁশিয়ার করেন, সরকার গঠনের সুযোগ পেলে দুর্নীতিকে কবর দেয়া হবে। সানিম রিধার প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বিরামহীন নির্বাচনী প্রচার প্রচারণার পঞ্চম দিনে জামায়াতে আমিরের জনসভা ছিল কুষ্টিয়াতে। এর মধ্য দিয়ে শুরু হলো দক্ষিণ পশ্চিমাঞ্চলের নির্বাচনী প্রচার প্রচারণা। বেলা 12টায় জেলার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের জনসভার মঞ্চে ওঠেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বক্তব্যের শুরুতেই তিনি অভিযোগ তোলেন, ইসলামী দাওয়াত দিতে গেলে নারীদের হেনস্থা করছে কেউ কেউ। ভবিষ্যতে এমন কর্মকাণ্ড সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। আজকে মায়েরা ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, মানবতার পক্ষে আল্লাহর দ্বীনের আওয়াজ তুলতে ঘরে ঘরে যান। কিছু লোক এটা সহ্য করে, তাদেরকে বিরক্ত করে, তাদের সাথে অপমানজনক আচরণ করে, তাদেরকে কষ্ট দেয়, এমনকি দিশাহারা হয়ে 2-1 জায়গায় গায়েও হাত দিয়েছে। কুষ্টিয়ার এই নির্বাচনী জনসভায় প্রতিশ্রুতি দেন 11 দলীয় জোট ক্ষমতায় গেলে জোরে সোরে শুরু হবে মৃত খাল খননের কাজ। এছাড়া যোগাযোগ ব্যবস্থা সংস্কারের পাশাপাশি বন্ধ কলকারখানাও চালুর আশ্বাস দেন তিনি। নির্বাচনী প্রচার প্রচারণায় অংশ নেওয়ার পর থেকেই দুর্নীতিমুক্ত বাংলাদেশ, শিক্ষা, স্বাস্থ্যখাত উন্নতিকরণ সহ নানা বিষয়ে ভিন্ন ভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াতের আমির। তবে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের এই জনসভায় অংশ নেওয়ার পর নারীর অধিকার, নিরাপত্তা, কর্মসংস্থান বাড়ানো নিয়ে তার প্রতিশ্রুতি ছিল অভিন্ন। 18 কোটি মানুষকে নিরাপত্তা। পরে দুপুরে মেহেরপুরে নির্বাচনী জনসভায় অংশ নিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, 11 দলীয় জোট ক্ষমতায় গেলে প্রত্যেককে সম্পদের হিসাব দিতে হবে। পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা তুলে ধরেন তিনি। পদ বাড়ানোর কাজ করতে হবে জনগণের, আপনার আমার না। এই জনপ্রতিনিধিরা সব কিছু উজাড় করে তারা জনগণের সেবা করতে বাধ্য থাকবেন। এই সৎ সাহস যাদের আছে তারাই কেবল জনপ্রতিনিধি হওয়ার জন্য এগিয়ে আসবেন। এ সাহস যার নাই তার আসার প্রয়োজন নেই। সন্ধ্যায় চুয়াডাঙ্গায় জনসভা অংশ নিয়ে বলেন, তরুণরা যেভাবে লাল কার্ড দেখিয়েছে, 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের পরিবর্তনের বিপক্ষে যারা, তাদেরকেও লাল কার্ড দেখাবে সকলে। ফেসিবাদী চেহারা নিয়ে কেউ আমাদের সামনে আসে, 24-এর ফেসিবাদকে এদেশের সম্মিলিত জনগণ, বিশেষ করে যুব সমাজ যেভাবে লাল কার্ড দেখিয়েছে, 12 তারিখ সেই লাল কার্ড দেখিয়ে দেওয়া হবে। রাতে ঝিনাইদহে জামায়াতে আমিরের আরেক নির্বাচনী জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে। সানিম রিধা, এখন চুয়াডাঙ্গা। কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গার পর ঝিনাইদহে জনসভায় যোগ দেবেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আর এই নিয়ে আরও জানাতে ঝিনাইদহ ওয়াজের আলী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে যুক্ত হচ্ছেন তরিকুল ইসলাম। তরিকুল, জানতে চাইছি, ঝিনাইদহে জামায়াত আমিরের জনসভায় নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? সাধারণ মানুষরা কতটা এসেছেন আর তিনি কখন বক্তব্য দেবেন?
দেখুন, জামাত ইসলামের নেতাকর্মীরাই এই ওয়াজার আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে তারা কিন্তু দুপুর থেকেই এখানে অবস্থান নিচ্ছে এবং তারা এই স্কুলের মাঠ যেটি সেটি কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। তো আমরা যেটি এখানে জানতে পেরেছি যে কিছুক্ষণের মধ্যে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি উপস্থিত হবেন এবং এখানে এসে গুরুত্বপূর্ণ ভাষণ দিবেন নির্বাচনী জনসভায়। তো এখানে স্থানীয় যে পর্যায়ে যে নেতারা রয়েছেন, জেলা পর্যায়ে যারা নেতারা রয়েছেন, তারা ইতিমধ্যে তাদের বক্তব্য পর্ব প্রায় শেষ করে ফেলেছেন এবং এখানে যারা অন্যান্য যারা রয়েছেন শরিক যারা রয়েছেন 10 দলীয় জোটের, তারাও কিন্তু এখানে একে একে বক্তৃতা দিয়েছেন এবং আমরা কিন্তু এখানে আমি এর আগে মেহেরপুরে যে জনসভাতে আমরা দেখেছি যে সেখানে জামাতের আমির কিন্তু সেখানে গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য দিয়েছেন। বিশেষ করে তার বক্তব্যে নির্বাচনী যে প্রতিশ্রুতি উঠে এসেছে তার মধ্যে রয়েছে তরুণদের প্রাধান্য দেওয়া, নারীদের যাতে তারা যেন সঠিকভাবে এবং তারা যেন নিরাপত্তার সাথে বিচরণ করতে পারে ঘরে বাইরে, সব কিছুই তারা সেই প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন। এবং সেখানে তিনি বলেছেন যে যারা তরুণরা রয়েছে বা সব জনসাধারণ রয়েছে, যারা স্থানীয় সচেতন মানুষ রয়েছে, সবাই কিন্তু এই তার দলের পক্ষে তারা সমর্থন জানাচ্ছেন এবং তিনি যেখানে যাচ্ছেন সেখানে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে তিনি মনে করছেন। সেক্ষেত্রে তার যে জোট রয়েছে 10 দলীয় জোট এবং তার দল জামাত ইসলামী যদি সরকার গঠন করে, তাহলে তার যে নির্বাচিত সংসদ সদস্য তারা নির্বাচিত হবেন, তাদের 5 বছরে একাধিকবার তাদের যে হিসাব, ব্যাংক হিসাব বা তার সম্পদের পরিমাণ, সেগুলো তারা করবেন বলে সেটি জানিয়েছেন। পাশাপাশি তারা যেটি বলছেন যে তারা যদি কোনো দুর্নীতি করে থাকে, সে দুর্নীতিবাজদের তার দলে ঠাঁই নেই। এছাড়া চাঁদাবাজি, সন্ত্রাস নির্মূলেও তিনি দৃঢ়ভাবে তার বক্তব্য প্রদান করেছেন। সব মিলিয়ে এই ছিল আমার কাছে ঝিনাইদহের নির্বাচনী জামাত ইসলামের যে নির্বাচনী জনসভা, সেই জনসভায় যোগ দেবেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। তার সর্বশেষ খবর। সহকর্মী তরিকুল ইসলাম জানাচ্ছিলেন ঝিনাইদহ থেকে জামাতের আমির যোগ দেবেন সেখানে জনসভায়। শুধু ভোট দিলেই হবে না, ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত কেন্দ্রে অবস্থান করতে নেতা কর্মী এবং সাধারণ জনগণকে আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে ভার্চুয়ালি নোয়াখালীর হাতিয়ায় নির্বাচনী সভায় অংশ নিয়ে তিনি এই কথা বলেন। এ সময় নোয়াখালীর 6 আসনে বিএনপি প্রার্থীর পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চান তারেক রহমান। অন্য একটি গোষ্ঠী তারা আবার কিছু কিছু ষড়যন্ত্র করছে যেন নির্বাচন বাধাগ্রস্ত হয়। এই ব্যাপারে আপনাদের সকলকে সচেতন থাকতে হবে। 12 তারিখে ইনশাল্লাহ 12 তারিখে এখানে যারা মুসলমান ভাই আছেন, আপনারা তাহাজ্জুদ পড়ে স্ব নির্বাচনী এলাকায় স্ব ভোট কেন্দ্রে গিয়ে ভোরে ফজরের জামাত ওখানে ভোট কেন্দ্রের সামনে আদায় করবেন এবং যারা মুসলমান অন্য ধর্মের ভাই বোনেরা আছেন তাদেরকে সাথে নিয়ে যাবেন, যাতে করে সকাল সকাল সবাই ভোট কেন্দ্রের সামনে লাইন দিয়ে দাঁড়াতে পারে, যাতে ভোট দিতে পারেন, আপনারা সঠিকভাবে ভোট দিতে পারেন। এবং শুধু ভোট দিলেই চলবে না, ভোট দিয়ে চলে আসলে চলবে না, ভোট দিয়ে ওখানে থাকতে হবে, যাতে করে আপনার যে ভোটটা আপনি দিলেন এই ভোটের হিসাব কড়াই গণ্ডায় বুঝে আনতে হবে। সরকার গঠন করলে বিএনপি ধীরে ধীরে একটার পর একটা আমরা এলাকার মানুষের সমস্যার ইনশাল্লাহ সমাধান করব। নির্বাচনী সমাবেশে যোগ দিতে কাল ময়মনসিংহ সফর করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সার্কিট হাউস মাঠের সমাবেশ সফল করতে চলছে জোর প্রস্তুতি। আর সবশেষ খবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ। হারুন, মঞ্চ তৈরির প্রস্তুতি কেমন দেখছেন জানতে চাইছি, আর তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীরা কি বলছেন একটু জানাবেন আমাদের। লাইবা, আগামীকাল বিএনপির চেয়ারপারসন তারেক রহমান আসবেন, ময়মনসিংহে নির্বাচনী সমাবেশ হবে এবং বিএনপির চেয়ারম্যানের যে আগমন, সেই আগমনকে ঘিরে কিন্তু এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে কালকে সমাবেশ অনুষ্ঠিত হবে এবং এই সমাবেশকে সফল করার জন্য স্থানীয় বিএনপি এবং কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আমরা দেখছি যে গত 2 দিন ধরে বিভিন্ন জায়গায় প্রস্তুতি সমাবেশ হচ্ছে বা প্রস্তুতি মিটিং হচ্ছে। বিশেষ করে ময়মনসিংহ বিভাগের যতগুলো আসন রয়েছে
রয়েছে সবগুলো আসনে যারা প্রার্থী রয়েছেন এবং যে উপজেলাগুলোর যে কমিটি রয়েছে বা জেলা মহানগর পৌর যে কমিটিগুলো রয়েছে সবগুলো কমিটি কিন্তু গত দুদিন ধরে বেশ প্রস্তুতি মিটিং করছে যেন এই আগামীকালকের যে সমাবেশ সেটিকে সফল করা যায়। এবং এই মুহূর্তে আমরা সার্কিট হাউস মাঠে রয়েছি এবং এখানে যেটি দেখছি যে মঞ্চ তৈরির যে কাজ সেটি কিন্তু চলছে, অর্থাৎ মঞ্চ কিছুটা তৈরি হয়েছে, এখনও মূল যে কাজ সেই কাজ কিন্তু এখনও হয়নি। আমরা দেখছি যে বেশ কয়েকটি টিম মঞ্চ তৈরির কাজ করছে এবং যে বিশাল এলইডি স্ক্রিন লাগানো হবে সেই যন্ত্রপাতিও কিন্তু নিয়ে আসা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই হয়তো সেই কাজগুলো শুরু হবে এবং পাশাপাশি নিরাপত্তা বেষ্টনীর কাজ সেটিও চলছে এবং এই সভাটিকে যেন সফল করা যায় তার জন্য যত ধরনের প্রস্তুতি রয়েছে সবগুলো প্রস্তুতি কিন্তু নেওয়া হয়েছে বলে বিএনপি নেতারা আমাদেরকে জানিয়েছেন। আজকে সকালে ময়মনসিংহ প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলন করেছেন বিএনপির নেতারা, সেখানে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম বক্তব্য রেখেছিলেন এবং তিনি যে বিষয়টি বলেছেন যে আগামীকালকের যে সমাবেশ এখানে অনুষ্ঠিত হবে, এখানে ময়মনসিংহ বিভাগের যে 24টি নির্বাচনী আসন রয়েছে, ময়মনসিংহ জেলার 11টি, নেত্রকোনার 5টি, জামালপুরের 5টি এবং শেরপুরের 3টি, সব মিলিয়ে যে 24টি আসন রয়েছে, 24টি আসনের যারা বিএনপির প্রার্থী রয়েছেন, যারা ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন, তাদেরকে আগামীকাল তারেক রহমান সার্কিট হাউস মাঠের এই যে সমাবেশ সেখানে কিন্তু পরিচয় করিয়ে দেবেন বলে আমরা জানতে পেরেছি। এবং আমরা জানতে পেরেছি যে ময়মনসিংহ বিভাগের যে জেলাগুলো রয়েছে সবগুলো জেলা থেকেই কিন্তু দলে দলে লোক এই সমাবেশে যোগ দেবে এবং বিএনপি নেতারা যেটি বলছেন আগামীকালকের যে সমাবেশ সেই সমাবেশে তারা ব্যাপক লোক সমাগম করতে চান এবং সার্কিট হাউস মাঠে এর আগে যতগুলো সমাবেশ হয়েছে সেই রেকর্ড ভেঙে প্রচুর লোক সমাগমের পরিকল্পনা নিয়েই বিএনপি আগাচ্ছে, এটি আমাদেরকে জানানো হয়েছে। তো সব মিলিয়ে ছিল আমার কাছে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠ থেকে তারেক রহমানের সমাবেশের প্রস্তুতির খবর। আগামীকাল নির্বাচনী সমাবেশে যোগ দিতে ময়মনসিংহ সফর করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, আর তারই খবর জানছিলাম আমাদের সহকর্মী হারুনুর রশিদের কাছ থেকে। জামায়াতকে ভোট দিলে সর্বনাশ হবে এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে নিজ নির্বাচনী আসনে গণসংযোগের সময় এই কথা বলেন তিনি। এছাড়া নিজ নিজ এলাকায় ছুটে বেড়াচ্ছেন দলটির হেভিওয়েট প্রার্থীরা, দিচ্ছেন নানান আশ্বাস আর প্রতিশ্রুতি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। নির্বাচনী প্রচারণার পঞ্চম দিন সকাল থেকেই ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, বিএনপি সরকার গঠন করলে সরকারি চাকরিতে নিয়োগ বাণিজ্য বন্ধ করা হবে, জামাতকে ভোট দিলে সর্বনাশ হবে বলেও মন্তব্য করেন তিনি। আমরা আমানত খেয়ালত করি না, আমরা যে ভোট নেই যে আমরা কাজ করার চেষ্টা করি, আমরা এই ভোট নিয়ে আমরা ঘুষ চাই না। এদিকে বিকেলে কক্সবাজার 1 আসনের চকরিয়ায় নির্বাচনী জনসভায় বিএনপির সালাউদ্দিন আহমেদ বলেন, শেখ হাসিনা 1 বছরে যে পরিমাণ টাকা পাচার করেছেন তা দিয়ে বেকার ভাতা দেওয়া সম্ভব। এর আগে সকালে আরেকটি জনসভায় ধর্মের উসিলায় একটি দল ভোট চায় বলে মন্তব্য করেন তিনি। শেখ হাসিনা 1 বছরে যে পরিমাণ অর্থ পাচার করেছে সেই পরিমাণ অর্থ 1 বছরে আমাদের লাগে না। আমরা কেবল বেকার প্রজনন করব না, ভবিষ্যতে আমরা কর্মের হাত সৃষ্টি করব। নির্বাচনকে বিতর্ক করার জন্য অপপ্রচার চালাতে পারে জনগণের সামনে এসব ষড়যন্ত্র টিকবে না বলে মন্তব্য করেছেন দিনাজপুর 6 আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। এ সময় তিনি প্রতিপক্ষের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেন। আমরা কোনো প্রার্থীর আমরা দেখছি যে এই 4টি উপজেলা এবং 3টি পৌরসভার মধ্যে তারা বেশ রং বেরঙে ফেস্টুন লাগিয়েছে এবং কথা ছিল পচনশীল দ্রব্য দিয়ে করতে হবে, কিন্তু এগুলো পচনশীল দ্রব্য দিয়ে করা নয়। এ ব্যাপারে নির্বাচন কমিশনের স্থানীয় সহকারী রিটার্নিং অফিসার এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা কি দায়িত্ব পালন করে আমরা এগুলো দেখতে চাই। বরিশাল 2 আসন উজিরপুর বানারীপাড়ার বিএনপি প্রার্থী সরফুদ্দিন সান্টু গণসংযোগ করেন। এ সময় একটি দল ইলেকশনে অনিয়ম করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। সুরাইয়া আক্তার, এখন। যারা সারা বছর এলাকায় থাকেনি তারা এখন টাকার বিনিময়ে ভোট কেনার চেষ্টা করছে বলে অভিযোগ করেন জামায়াত মনোনীত প্রার্থী এবং দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
খুলনা 5 আসনের বাসুরাবাদ, পটিয়াবান্দা ও ধোপখোলা সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। বিএনপির এক প্রার্থীকে ইঙ্গিত করে অবৈধ অর্থ বিতরণের অভিযোগ তুলে ভোটারদের সেই টাকা ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার। খুলনায় জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। সকাল থেকেই ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন জামায়াত, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। সারা বছর তোমরা দুঃখ কষ্ট অভাবে খোঁজ নিলে না, ভোটের আগে এসে 500 টাকা 1000 টাকা দিয়ে আমার রায়টা, আমার বিবেকটা কিনে নেওয়া, এটা কি কোনো বিবেকবান জ্ঞানী সৎ মানুষের পক্ষে সম্ভব? সম্ভব না। তারপরে তারা ভয় দেয়, ভোট না দিলে কিন্তু ঠ্যাং ভেঙে দেবানি। জাতীয় নির্বাচন ঘিরে মোবাইল ব্যাংকিং সেবায় নজরদারি আনা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। দুপুরে চাঁদপুর জেলার আইন শৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সাথে সভা শেষে কথা জানিয়েছেন তিনি। এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ সন্তোষজনক রয়েছে বলেও দাবি করেন ইসি সানাউল্লাহ। জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে ইসির নির্দেশনা সম্পর্কেও অবহিত করেন তিনি। গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করা গেলে অতীতে অনেক দুর্ভাগ্যজনক ঘটনার পুনরাবৃত্তি হতো না বলে উল্লেখ করেছেন ইসি সানাউল্লাহ। আমাদের পক্ষ থেকে কিছু নির্দেশনা দেওয়া ছিল সাধারণ ভোট নিয়ে, গণভোট নিয়ে, মোবাইল ফাইন্যান্সিং সার্ভিস মিসইউজ যাতে না হয় সে ব্যাপারে এগুলো আমরা বলেছি। পোস্টাল ব্যালটের রক্ষণাবেক্ষণ এবং পোস্টাল ব্যালটের ইন্টিগ্রিটি নিয়ে কথা বলেছি। আপনারা ইনশাল্লাহ আশাবাদী থাকতে পারেন যে চাঁদপুরে অত্যন্ত সুষ্ঠু এবং সুন্দরভাবে নির্বাচন হবে। সিলেটে চলছে নির্বাচনী প্রচারণা। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত গণসংযোগ সহ সভা সমাবেশে অংশ নিয়ে ভোট চাইছেন প্রার্থীরা। এসব বিষয়ে জানাতে নগরী থেকে যুক্ত হচ্ছেন সন্দীপন শুভ। দিনভর প্রচারণা কেমন হলো জানাবেন, আর এই মুহূর্তে কোন প্রার্থীর প্রচারণা চলছে, কি দেখছেন আপনি? দেখুন, আমি এই মুহূর্তে রয়েছি সিলেট নগরীর শামীমাবাদে এবং সিলেট এক আসনে কিন্তু সারা দেশের মতো আজকে পঞ্চম দিনে প্রচারণা চলছে এবং প্রচারণাটি খুবই জমজমাট এবং খুবই জোরেশোরেভাবেই চালাচ্ছেন বিএনপি, জামায়াত সহ মোট 8 জন প্রার্থী এখানে রয়েছেন প্রত্যেকেই। কারণ আপনি নিশ্চয়ই জানেন সিলেট এক আসন এমন একটি আসন, বলা হয়ে থাকে যে সিলেট এক আসন যে দলের হয় সে দলই কিন্তু সরকার গঠন করে এবং এটি কিন্তু স্বাধীনতার পর থেকে আমরা দেখে আসছি যে এখন পর্যন্ত 2024-এ যে নির্বাচন হয়েছে সেই নির্বাচন পর্যন্ত কিন্তু প্রত্যেকটি নির্বাচনে কিন্তু এখানকার প্রার্থীরা বা এখান থেকে যারা জয়ী হয়েছেন তারা কিন্তু সরকারে গেছেন এবং আপনি জানেন এখান থেকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এম সাইফুর রহমান সহ যারা ছিলেন। এবং আমি যদি আজকের কথা বলি, আজকেও কিন্তু সকাল থেকে আমরা দেখেছি বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির এবং কিছুক্ষণ আগেও আমরা কিন্তু ছিলাম জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের পথসভা এবং গণসংযোগ করেছেন উনি। এবং এই 2 জন প্রার্থীকে ঘিরেই কিন্তু এই সিলেট এক আসনে এখন মাতামাতি চলছে এবং ভোটারদের কাছে তারা যাচ্ছেন, নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। আমি যদি বলি সেক্ষেত্রে বলতে হয় প্রথমে সিলেটের যে ঢাকা সিলেট মহাসড়কের কথা। 2 জন প্রার্থী কিন্তু বলছেন যে তারা যদি নির্বাচিত হতে পারেন সেক্ষেত্রে ঢাকা সিলেট মহাসড়কের যে দুরবস্থা সেটি তারা লাঘব করবেন, ট্রেনের সংখ্যা তারা বাড়াবেন, অর্থাৎ যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের আশ্বাস দিচ্ছেন। এবং তাদের মধ্যে কেউ কেউ বলছেন কৃষি খাতের কথা, যে কৃষি নিয়ে যে সমস্যা রয়েছে সিলেটে, বিশেষ করে খন্দকার আব্দুল মুক্তাদির যেমনটি বলছিলেন, তিনি বলছিলেন যে 8 লাখ মেট্রিক টন খাদ্যশস্য কিন্তু এখান থেকে উৎপাদন হবে এবং একটি কৃষির হাব তৈরি করবেন উনি এবং প্রবাসীদের নিয়ে কাজ করার কথা বলেছেন। এবং মাওলানা হাবিবুর রহমান অপর প্রান্তে জামায়াতের প্রার্থী, উনিও কিন্তু নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। তিনি বলছেন যে সড়ক ব্যবস্থার আমূল পরিবর্তন তিনি করবেন এবং ঘুষ দুর্নীতি যা আছে এবং সব কিছু কিন্তু উনি দূর করবেন সিলেট এক আসনে। বিশেষ করে আমরা দেখেছি আজকে সকাল থেকে শুধু শহরে নয়, যেহেতু শহরের 36টি ওয়ার্ড এবং পাশাপাশি 7টি ইউনিয়ন রয়েছে, বেশিরভাগ কিন্তু প্রান্তিক জনপদে প্রার্থীরা তারা যাচ্ছেন। বিশেষ করে একদম তৃণমূলে প্রার্থী ভোটারদের কাছে তারা যাচ্ছেন, দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছেন। আজকে গ্রামেও কিন্তু আমরা দেখেছি অনেকে যাচ্ছেন এবং এই মুহূর্তে মাওলানা হাবিবুর রহমান কিন্তু কয়েকটি গ্রামে উনি পরিদর্শন করেছেন, ভোটারদের কাছে যাচ্ছেন। এর আগে কিন্তু খন্দকার আব্দুল মুক্তাদিরকে আমরা দেখেছিলাম কান্দিগাঁও ইউনিয়নে তিনি গিয়েছেন এবং তাদের যে প্রতিশ্রুতি, তাদের প্রতিশ্রুতি হচ্ছে যে তারা সুন্দর একটি সিলেট এক আসন করবেন, মডেল আসন তারা তৈরি করতে চান। যেহেতু গত 17 বছর কোনো ভোট হয়নি, তারা বলছেন যে এবার একটি সুন্দর নির্বাচন হবে, প্রত্যেকেই কিন্তু সেই প্রত্যাশা করছে। এই ছিল আসলে সিলেট এক আসনের নির্বাচনী প্রচারণার সর্বশেষ।
পঞ্চম দিনের নির্বাচনী প্রচারণার খবর জানছিলাম সন্দীপন শুভর কাছ থেকে, তিনি সিলেট থেকে জানাচ্ছিলেন আমাদের সে খবর। এদিকে নীলফামারীতেও দিনভর নির্বাচনী প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন তারা। আরও খবর জানাতে নীলফামারী থেকে যুক্ত রয়েছেন মোকাররম হোসেন। মোকাররম, দিনভর প্রার্থীদের প্রচারণা কেমন দেখলেন জানতে চাই, আর ভোটাররা কি বলছেন, প্রার্থীরা কি আশ্বাস দিচ্ছেন? লাইবা, নীলফামারীতে 4টি সংসদীয় আসন রয়েছে। প্রত্যেকটি সংসদীয় আসনেই বিএনপি জামায়াতের প্রার্থী ছাড়াও স্বতন্ত্র প্রার্থী রয়েছেন এবং নীলফামারীর 4টি আসনে একটি আসন, যেটি নীলফামারী 1 আসন ডোমার এবং ডিমলানি, সেটি বিএনপি তার জোট শরিককে ছেড়ে দিয়েছে এবং এছাড়া বাকি 4টি আসনে জামায়াত এককভাবে প্রার্থী দিয়েছে। এছাড়াও এখানকার এনসিপির যে মনোনয়ন প্রত্যাশীরা ছিলেন তারাও 10 দলীয় জোটের হয়ে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। তবে প্রচারণার ক্ষেত্রে যে জিনিসটি আসলে বেশি করে চোখে লাগছে সেটি হলো যে এবার প্রার্থীরা আসলে ডোর টু ডোর যাচ্ছেন, অর্থাৎ প্রত্যেকটা বাড়ির দরজায় তারা কড়া নাড়ছেন এবং মানুষের কাছে ভোট প্রার্থনা করছেন। বিএনপি এবং জামাতের নির্বাচনের প্রতিশ্রুতি মোটামুটি একই ধরনের। তারা প্রত্যেকেই ভোটারদেরকে কর্মসংস্থান, স্বাস্থ্য এবং শিক্ষা খাতের উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। একই সঙ্গে স্বাস্থ্য সেবার জন্য, দোরগোড়া স্বাস্থ্যসেবা দেবার জন্য, হাসপাতালের সদস্য সংখ্যা বাড়ানোর এই সাধারণ যেই প্রতিশ্রুতি সেগুলোই সাধারণত দেবার চেষ্টা করছেন। সারাদিন প্রার্থীরা শহর থেকে দূর দূরান্তের যে গ্রামগুলো আছে সেই গ্রামগুলোতে যাচ্ছেন এবং গ্রামগুলোতে প্রচারণা করছেন। গ্রামগুলোতে দিনভর প্রচারণার পরে সন্ধ্যার পরে তারা গ্রামের কোনো বাজার কিংবা উপজেলা শহরের কোনো একটা জায়গায় তারা একটি নির্বাচনী সমাবেশ করছেন, যেখানে আসলে আশপাশের লোকদেরকে জড়ো করে তারা তাদের প্রতিশ্রুতিগুলি ব্যক্ত করছেন। তবে ভোটাররা এবার নতুন করে কিছু দাবি যুক্ত করেছেন। তারা বলছেন যে আগেরবার অনেকগুলো প্রতিশ্রুতি যেগুলো বাস্তবায়ন হয়নি সেগুলো এই প্রার্থীরা বাস্তবায়ন করবেন কিনা, সেগুলোর বিশ্বাসযোগ্যতা কেমন, সেই বিশ্বাসযোগ্যতার মাপকাঠি তারা দেখতে যাচ্ছেন। প্রার্থীরা সামাজিকভাবে কতটা মর্যাদাপূর্ণ, কতটা মানুষের কাছাকাছি থাকেন সেটিও তারা এবার বিবেচনা নিয়ে আসেন। তবে লাইভে জেনে রেখে নীলফামারীর 4টি যে সংসদীয় আসন রয়েছে তার মধ্যে সৈয়দপুর এবং কিশোরগঞ্জ নিয়ে যেটি 4 আসন, সেখানে কিন্তু নির্বাচনের একটা জমজমাট লড়াইয়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। এখানে 9 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যেখানে বিএনপির একজন ধানের শীষের প্রতীকে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন আব্দুল গফুর সরকার, তিনি ছাড়াও বিএনপির মনোনয়ন প্রত্যাশী আরও 2 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। অর্থাৎ বিএনপির মনোনয়ন প্রত্যাশী 3 জনের মধ্যে একজন যিনি নমিনেশন পেয়েছেন, তিনি ছাড়াও আরও 2 জন বিদ্রোহী প্রার্থী রয়েছে। একই সঙ্গে জামাত একক প্রার্থী নিয়ে অনেকটা নির্ভর রয়েছেন। জাতীয় পার্টি থেকে সাবেক সংসদ সদস্য, এখানকার বিগত সংসদে যিনি প্রতিনিধিত্ব করেছেন সিদ্দিকুল আলম, তিনিও প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্বতন্ত্র প্রার্থী রয়েছেন আরও 2 জন, ইসলামী আন্দোলনের প্রার্থী রয়েছেন। অর্থাৎ জাতীয় পার্টি, বিএনপি, জামায়াত এবং ইসলামী আন্দোলনের 4 জন প্রার্থী ছাড়াও 3 জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন, যারা ভোটের মাঠকে আসলে উত্তেজনাপূর্ণ করে তুলেছেন। কথার লড়াই চলছে। তবে এখানে অবাঙালি ভোটার একটা বড় ফ্যাক্টর হতে পারেন। এখানকার সাধারণ মানুষ বলছেন যে প্রায় 60,000-এর মতো অবাঙালি ভোটার রয়েছেন, যারা মুক্তিযুদ্ধের সময় আটকা পড়েছিলেন, তারা ক্যাম্পে বসবাস করেন। তারাও আসলে এবার ভোটের নতুন একটি ফ্যাক্টর হতে পারেন। তাদের ভোট ব্যাংক কোন দিকে যায় সেটি দেখার বিষয় এখন এখানে। লাইভে ছিল এই মুহূর্তে নীলফামারী থেকে ভোটের প্রচারণার আজকের দিনের সবশেষ খবর। নির্বাচনের প্রচারণার খবর জানছিলাম নীলফামারী থেকে আমাদের সহকর্মী মোকাররম হোসেনের মাধ্যমে। 5 আগস্ট এক স্বৈরাচার বিদায় নিয়েছে। 12 ফেব্রুয়ারির ভোটের মাধ্যমে আরেক স্বৈরাচারকে বিদায় জানানো হবে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বিকালে চট্টগ্রামের বোয়ালখালীতে পথসভায় এমন মন্তব্য করেন তিনি। আসিফ মাহমুদ বলেন, এত বছর সংস্কারের কথা বললেও যখন সংস্কার প্রয়োজন তখন আর কথা বলে না বিএনপি। দলটিকে ইঙ্গিত করে তিনি বলেন, গত 16 বছরে দেশের মানুষ যে ধরনের স্বৈরাচার দেখেছে, গত 16 মাসে একটি দল 90 স্বৈরাচারের ডামি দেখিয়েছে। আগামী 12 তারিখ ভোটের মাধ্যমে মানুষ তাদের প্রত্যাখ্যান করবে বলে আরও জানিয়েছেন তিনি। এ সময় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও গণ অভ্যুত্থানের ধারাবাহিকতা রক্ষায় 11 দলীয় জোটকে ভোট দিতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান এনসিপির নেতারা। বিএনপি গতকাল চট্টগ্রামে বড় একটি সমাবেশ করেছে, অথচ একজনও গণভোটে হাঁ ভোট দেওয়ার বিষয়টি নিয়ে কথা বলেনি। কৌশলে নানা রকম অপপ্রচার করেছে বলে জানান এনসিপির নেতারা। 4 থেকে 500 শহীদের রক্তের বিনিময়ে আমরা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়াতে সফল হয়েছিলাম। আবার আরেকটি সেই রকম দিন হিসেবে 12ই ফেব্রুয়ারি আমাদের সামনে আছে।
স্ত্রী ও 9 মাস বয়সী সন্তান হারানোর পর বাগেরহাট সদর উপজেলা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে 6 মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। মানবিক বিবেচনায় এই জামিন আদেশ দেয়া হয়েছে। সোমবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ তার জামিন আবেদন মঞ্জুর করে আদেশ দেন। গেল শুক্রবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গার গ্রামের বাড়িতে সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই সময় তার পাশেই নিথর দেহে পড়েছিল তার 9 মাসের শিশু সন্তান নাজিমের মরদেহ। এই ঘটনায় শনিবার সন্ধ্যায় যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে শেষবারের মতো সাদ্দামকে তার স্ত্রী সন্তানের মুখ দেখানোর ব্যবস্থা করা হয়। গত বছরের 5 এপ্রিল গোপালগঞ্জ থেকে গ্রেপ্তারের পর থেকেই যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন তিনি। বিষয়টি নিয়ে শনিবার কারা কর্তৃপক্ষ জানায়, মরদেহবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে সাদ্দামের পরিবারের নিকট 6 সদস্যকে কারা ফটকে প্রবেশ করতে দেয়া হয়। স্ত্রী ও সন্তানকে শেষবারের মতো দেখতে মিনিট 5 সময় দেয়া হয় সাদ্দামকে। বরিশালের 6টি সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন দলের প্রার্থীরা। এই নিয়ে আরও জানাতে বরিশাল 5 আসন থেকে যুক্ত হচ্ছেন অমিত হাসান। অমিত, বরিশাল 5 আসনে রয়েছেন, কেমন নির্বাচনী প্রচারণা চলছে দেখছেন জানাবেন, আর এই মুহূর্তে কোন দলের প্রার্থী গণসংযোগ করছেন? লাইভে একটু জানিয়ে রাখি, বরিশালে উৎসব মুখর পরিবেশে প্রচারণার যে কার্যক্রম সেটি কিন্তু চলছে এবং সকাল থেকেই আমরা দেখেছি যে বিভিন্ন দলের প্রার্থীরা কিন্তু এই প্রচারণায় অংশ নিচ্ছেন। এই মুহূর্তে যদি দেখায় যে বরিশাল সদর 5 আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত যে প্রার্থী রয়েছে শায়েকে চরমনাই, তিনি কিন্তু এই মুহূর্তে প্রচারণা করছেন এবং গণসংযোগ করছেন। তিনি এই যে সোনামিয়ার পুল থেকে এখন যে গণসংযোগটি করছেন, এখানের যারা পথচারী রয়েছেন, দোকানদার রয়েছেন, বাসিন্দারা রয়েছেন, তাদের সাথে কথা বলছেন এবং তার যে বাস্তবায়ন, মানে নির্বাচিত হতে পারলে যা যা করবেন সেগুলোর প্রতিশ্রুতিও কিন্তু তারা দিচ্ছেন। এবং আমরা সকালে দেখেছি যে বাসদের যিনি মনোনীত প্রার্থী রয়েছিলেন তিনিও কিন্তু গণসংযোগ করেছেন বরিশালের বিভিন্ন জায়গায়। এরপর দুপুরের দিকে বিএনপি মনোনীত প্রার্থী যিনি রয়েছেন মুজিবুর রহমান সরোয়ার, তিনিও বিভিন্ন জায়গায় গণসংযোগ করেছেন। এবং আজকে সন্ধ্যায় যিনি চরমনাই হাত পাখা মার্কার প্রার্থী রয়েছেন বরিশালে, তিনিও কিন্তু ইতিমধ্যে গণসংযোগ করছেন এবং দেখছেন তাদের যে নেতাকর্মীরা রয়েছে তারাও কিন্তু তার গণসংযোগে অংশগ্রহণ করেছেন এবং তারা বরিশাল নগরীর বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করছেন এবং এই মুহূর্তে সোনামিয়ার পোলে অবস্থান রয়েছে। এরপরে তিনি চৌমাথা যে জায়গাটি রয়েছে নগরীর সেখানে গণসংযোগ করবেন, এরপর বাংলাবাজার গণসংযোগ করার কথা রয়েছে, এরপর লঞ্চঘাট করবে। তো আমি বলি যে বরিশালের যারা প্রার্থী, 5 আসনের যারা প্রার্থী রয়েছে, বিভিন্ন দলের প্রার্থী রয়েছে, তারা কিন্তু উৎসবমুখর পরিবেশে এবং খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে তাদের যে প্রচারণা কার্যক্রম সেটি চালিয়ে যাচ্ছে। এবং এই মুহূর্তে যে দেখছেন তারা কিন্তু বিভিন্ন বয়সের মানুষের কাছে যাচ্ছেন, দূরে যাচ্ছেন। সেই সকাল থেকে রাত অবধি কিন্তু এই প্রচারণার যে কার্যক্রম সেটি কিন্তু চলমান রয়েছে এবং এই মুহূর্তেও দেখছেন যারা হাত পাকার সমর্থক রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এই যে গণসংযোগ সেটিতে কিন্তু অংশগ্রহণ করছেন। এবং আমরা সকাল থেকেই দেখেছি যে অন্যান্য দলের যারা প্রার্থীরা রয়েছেন তারাও কিন্তু তাদের নেতাকর্মীদের নিয়ে এই গণসংযোগে অংশগ্রহণ করছেন এবং গণসংযোগ করছেন এবং তাদের বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি যে রয়েছে সেগুলোর কথা জানাচ্ছেন এবং বিগত দিনে যা বাস্তবায়ন হয়নি কিংবা পূরণ হয়নি সেগুলো আগামীতে পূরণ হবে তাদের মাধ্যমে, এমনটিও প্রতিশ্রুতিও কিন্তু তারা দিচ্ছেন এই প্রচারণার মাধ্যমে। এবং এই ছিল বরিশাল থেকে প্রচারণার সর্বশেষ আমার কাছে লাইবা। বরিশাল 5 আসনের সংসদীয় নির্বাচনী প্রচারণার খবর জানছিলাম অমিত হাসানের কাছ থেকে। নোয়াখালীতে 3য় শ্রেণীর এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ। স্বজনরা জানায়, রোববার বিকেলে স্কুল ছুটির পর মেয়েটি বাড়িতে না ফেরায় দুশ্চিন্তায় পড়ে পরিবার। এক পর্যায়ে বিধ্বস্ত অবস্থায় প্রতিবেশীর বাড়ি থেকে বের হয় সে। পরে জিজ্ঞাসাবাদের জোরপূর্বক ধর্ষণের কথা জানান। দ্রুত তাকে হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়। এই ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে বলে জানিয়েছেন সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। সরকারিভাবে যুক্তরাষ্ট্র থেকে চট্টগ্রাম বন্দরে এসেছে ৫৭,২০৩ টন গম। 3টি চুক্তির অধীনে দেশটি থেকে প্রায় ৭ লাখ টন গম আমদানির কথা রয়েছে। এরই মধ্যে প্রায় ৩.৫ লাখ টন গম সরবরাহ করেছে মার্কিন প্রতিষ্ঠান এগ্রোকপ। দুপুরে চট্টগ্রামের সাইলো জেটিতে এই গমের চালান খালাস কার্যক্রম পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট
ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে যুক্তরাষ্ট্রের কৃষি পণ্য রপ্তানির 8ম গুরুত্বপূর্ণ বাজার। বর্তমানে বাংলাদেশ তার চাহিদার মাত্র 13% গম উৎপাদনে সক্ষম। যুক্তরাষ্ট্রের এই আমদানি দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নেবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে বাংলাদেশের মানুষের জন্য প্রোটিন ও পুষ্টি সমৃদ্ধ গমের সরবরাহ নিশ্চিত করবে। খাদ্য সচিব ফিরোজ সরকার বলেন, যুক্তরাষ্ট্রের গমের মান অনেক ভালো ও প্রোটিন সমৃদ্ধ এবং দামও সাশ্রয়ী। প্রতি টন গমের দাম পড়েছে $308। বরিশালে গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে এলপি গ্যাসের পাম্পগুলোতে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না গ্যাস। এতে ভোগান্তিতে পড়েছেন গ্যাস চালিত যানবাহন চালকরা। এদিকে গ্যাসের ডিপো কর্তৃপক্ষ বলছে চাহিদার তুলনায় সরবরাহ পাচ্ছেন না তারা, যার কারণে লোকসান গুনতে হচ্ছে তাদেরকেও। আমিনুল ইসলামের তোলা ছবিতে অমিত হাসানের প্রতিবেদন। পাম্পের সামনে দাঁড়িয়ে আছে সারি সারি সিএনজি। কখন গ্যাস সরবরাহ হবে সে প্রশ্নের উত্তর মিলছে না কারো কাছ থেকেই। তাই লাইনে দাঁড়িয়ে এই অপেক্ষা গ্যাস চালিত গাড়ির চালকদের। আমদানি কম ও সরবরাহ হ্রাসের কারণে বরিশালে এলপিজি ও সিএনজি গ্যাসের তীব্র সংকট। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন গ্যাস চালিত গাড়ির চালকরা। ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ সময় অপেক্ষার পরও গাড়িগুলো পাচ্ছে না গ্যাস। 48 ঘন্টা ধরে কোনো গ্যাসই নেই। বরিশালে আপনার দেখবেন সিএনজির জন্য চলা যায় না, আর এখন বর্তমানে সিএনজিই নেই। দীর্ঘ প্রায় 15 দিন যাবত গ্যাসের অবস্থা খুব করুণ অবস্থা। সারাদিন যে চালাইছি, এখন আমার গ্যাস নাই। এখন সকাল থেকে সিল দিয়ে বয়ে রয়েছি। গত 6 মাসে 2 ধাপে বেড়েছে গ্যাসের দাম, তারপরও মিলছে না চাহিদা অনুযায়ী গ্যাস। ক্রেতাদের অভিযোগ সিন্ডিকেটের কারণেই এই সংকট। গাড়ি চলতে আছে 7 বছর ধরে, এই রকমের সংকট হয় নাই। এত গ্যাস কোম্পানি আর এই সিন্ডিকেট করতে আছে। আমরা তো ক্রেতা, আমরা টাকা দেই, পাম্পওয়ালারা টাকা দেয়, তাহলে এই গ্যাসের সিন্ডিকেটটা কেন? ডিলাররা বলছেন চলতি মাসের শুরু থেকেই দেখা দিয়েছে গ্যাস সংকট। এর প্রভাবে বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। সরবরাহ বাড়লে এই সংকট কমে আসবে বলে আশা ডিলারদের। আমাদের চাহিদা ডেইলি 10,000 লিটার, আমি পাই 3,000 লিটার। হ্যাঁ, তো 3,000 লিটার পাই 2 দিন পর। 3,000 লিটার এক বেচা কিন হইলে 2 দিন বন্ধ থাকে, আবার 3,000 পাই। যার ফলে আমাদের কাস্টমারের হয়রানি প্লাস মানুষের হয়রানি প্লাস আমাদের সরকারি অফিস আদালতের হয়রানি। বরিশাল নগরীতে গ্যাস চালিত যানবাহন চলাচল করে প্রায় 10,000, আর গ্যাসের ফিলিং স্টেশন রয়েছে প্রায় 6টি, যেখানে প্রতিদিন চাহিদা রয়েছে প্রায় 35,000 লিটার গ্যাস। কিন্তু এর বিপরীতে গ্যাস সরবরাহ হচ্ছে 10 থেকে 15,000 লিটার। অমিত হাসান, এখন, বরিশাল। শেষ করছি এখন জনপদে, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। যুব সমাজ 12 তারিখে লাল কার্ড দেখাবে। 4 জেলায় সমাবেশে জামায়াতের আমির। শুধু ভোট দিলেই হবে না, ফলাফল ঘোষণা পর্যন্ত কেন্দ্রে অবস্থান করতে হবে বললেন তারেক রহমান। পাল্টাপাল্টি অভিযোগে 5ম দিনে জমজমাট নির্বাচনী প্রচার। বিএনপি জামায়াত জোট ছাড়াও মাঠে ব্যস্ত বিদ্রোহী স্বতন্ত্র সহ অন্য দলের প্রার্থীরা। অবশেষে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সাদ্দামকে 6 মাসের জামিন হাইকোর্টের। স্ত্রী ও 9 মাস বয়সী সন্তান হারানোর পর মানবিক বিবেচনায় এই আদেশ। বরিশালে এলপি গ্যাসের তীব্র সংকট পাম্পগুলোতে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না, দুর্ভোগ চরমে। আর এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।